বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়া আলোচনায় আমরা অনেক রকম আলোচনা করি, কখনো ডাক্তারবাবুদের নিয়ে আলোচনা করি, কখনো খেলোয়াড়দের নিয়ে আলোচনা করি, আবার আমরা তার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্ণধার আছেন তাদের নিয়েও আমরা আলোচনা করি। সেরকমই আজকে আমরা বর্ধমান শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও যারা প্রান্তিক মানুষ থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষের জন্য যারা কাজ করেন, সেরকম একটা স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েব, তার যে সভাপতি পার্থ চৌধুরী। আমরা পার্থ চৌধুরীর সঙ্গে আজকে আলোচনা করছি। পার্থবাবু নমস্কার। আচ্ছা পার্থবাবু, প্রথমেই আপনার কাছে জানতে চাইছি যে আপনাদের যে বর্ধমান ওয়েব, এটা কত সাল থেকে কাজ করছেন? বর্ধমান ওয়েব মানে আপনি জানেন তরঙ্গ। হ্যাঁ, সবকিছু বলার আগে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান টুডেকে এবং বর্ধমান টুডে আপনার মারফত বর্ধমানবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ওয়েব, এই যে তরঙ্গ, এটা কিন্তু আজকে ওঠেনি, এটা কাজটা লোকে এখন দেখতে পাচ্ছে। আমি আশা করি এটা নিশ্চয়ই সকলে স্বীকার করবেন যে বর্ধমান ওয়েব বলে একটা কিছু আছে, বর্ধমানে এক্সিস্ট করে, অনেকেই জানে, এটা অনেকেই জানে। এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে 2012 সালেরও আগে, 2010 সাল নাগাদ। আমতলা এলাকা, সরাইটিগড় আমতলা এলাকার কিছু যুবক, মূলত তার সাথে কিছু প্রবীণ মানুষও ছিলেন, তারা এই সংগঠনটা শুরু করেন। আমরা অনেক পরে এসেছি, আমি তো অনেক পরে এসেছি, আমি অরূপ, আমরা অনেক পরে এসেছি। তো এই সংগঠনটা প্রথম শুরু হয়েছিল একটা অদ্ভুতভাবে, এলাকার দুস্থ বাচ্চাদের একটা গাছতলায় পড়ানোর মধ্য দিয়ে, টিউশন পড়াবার মাধ্যমে, বিনা পয়সায়, এটা ছেলেরা পড়াতো, ছেলের, এবং কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই সংগঠন যাত্রা শুরু করে এবং বড় বড় অনুষ্ঠান হয়েছে সেই সময়। এবং এখন একজন বিধায়িকা যিনি, তিনি ওই অনুষ্ঠানে এসেছেন, কিন্তু যে কোনো কারণে হোক মাঝখানে এই গতিপথ স্তীমিত হয়ে পড়ে। একমাত্র সরস্বতী পুজো প্রত্যেকবার খুব ধুমধাম করে হয় ওই এলাকাতে, ওয়েবের উদ্যোগেই হয়, বর্ধমান ওয়েবের উদ্যোগে, কিন্তু ওইটা ছাড়া বাকি সমস্ত কর্মকাণ্ডই বন্ধ হয়ে গেছিল। 2018 সালের শেষ দিকে আমরা এটাকে আবার নতুন করে সংস্কার করে আবার নতুন করে যাত্রা শুরু করি এবং 2019 থেকে কার্যত আমরা নতুন যাত্রা। সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশনটা কত সালে করেছিলেন? আমাদের রেজিস্ট্রেশন 2012 সালে, এবং আপনার শুনলে ভালো লাগবে, আমাদের 80G, 12A এবং CSR সবকিছুই আমরা এনাবেল, এগুলো আমাদের সমস্তই সরকারি অনুমোদন রয়েছে। এবার আপনারা যে কাজ শুরু করেছিলেন সেসব তো জানবই, যেহেতু আপনারা 2018-19 সাল থেকে কাজ শুরু করেছিলেন, কোভিড পিরিয়ডের কাজটা যদি আমাদের কাছে একটু সংক্ষেপে জানান। কোভিড পিরিয়ডে আপনারা যখন লকডাউন চলছিল, সেই সময় কি ধরনের কাজ করেছিলেন? হ্যাঁ, লকডাউনের সময় এখন ভাবতেও দুঃস্বপ্নের মতো মনে হয়। আপনি জানেন, অভিজ্ঞ মানুষের সামনে খুবই সাংঘাতিক অবস্থা, স্তব্ধ হয়ে গেছিল ভারতের লাইফ লাইন। তো সেই একটা অবস্থায় আমরা দেখেছি মানুষ কিরকম বিপন্ন ছিল। সে সময় আমরাও একটু চিন্তার মধ্যে পড়েছিলাম কি আমরা করতে পারি। আমরা সে সময় প্রথমেই সবচেয়ে বড় যে কর্মসূচিটার কথা বলবো, আমরা 2020 সালে যখন কেউ কোভিড ওয়ার্ডে যেত না, সেই সময়টাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের যে কোভিড ওয়ার্ড, কৌস্তব নায়ক তিনি ছিলেন অনুষ্ঠানে, এবং আমরা প্রায় 2 মাস, 1.5 মাসের কিছু বেশি সময় কোভিড ওয়ার্ডে যে দুধটা লাগে, সেই দুধটা আমরা, বসুর এলাকার একজন মানুষ, তিনি আমাদের দুধটা সরবরাহ করেছিলেন, এবং এই দুধটা আমরা প্রত্যেক দিন প্রতিটা রোগীর কাছে পৌঁছে দিয়েছি ওই সময়টাতে। এছাড়াও স্যানিটাইজার বিতরণ করেছি, 2বার ফুড প্যাকেট বিতরণ করেছি, হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহযোগিতায়। আপনারা কাজ করছিলেন সেই সময় তো অনেক বিধিনিষেধ তো ছিলই, কিন্তু আপনাদের ভয় করেনি যে সেই সময় তো মানুষ একটা আশঙ্কার মধ্যে ছিল, এই গেলেই মনে হয় আমার কোভিড হবে, এই ভয়টা দূর করে কিভাবে গেলেন? না, আমরা অবশ্যই ভয় ছিল, প্রাণ ভয় কান্না থাকে। তো আমরা কোভিড টিকা যখন এলো তার উপকারিতার কথা প্রচার করেছি। আমরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের উদ্যোগে, সহযোগিতায় আমরা যে ওষুধটা, সেটা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, প্রায় 2500 বাড়িতে এটা পৌঁছে দিয়েছিলাম। আমরা স্যানিটাইজার বিতরণ করেছি, মাস্ক বিতরণ করেছি, 2 দিন বড় অনুষ্ঠান করে বর্ধমান শহরে করেছি, সভাধিপতি সহ অন্যরা আমাদের অনুষ্ঠানে ছিলেন। এবং ফুড প্যাকেট দিয়েছি 2বার, ফুড প্যাকেট দিয়েছি, বর্ধমানের দুস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটা যেটা শুনলে আপনাদের ভালো লাগবে, কোভিডের সময় যে সারিবদ্ধ যে ট্রাক আটকে গিয়েছিল বর্ধমানে, আমাদের 2 সদস্য সুপ্রকাশ চৌধুরী এবং অনির্বাণ রাজরা ট্রাক ড্রাইভারদের কাছে গিয়ে তাদেরকে কিন্তু
রান্না করা এবং শুকনো খাবার পৌঁছে দিয়ে। খুবই সমস্যা হয়েছিল, তখন হোটেল বন্ধ ছিল। হ্যাঁ, তারা কোথায় খাবে? আপনাদের মতো মানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তো ভারতবর্ষে এরকম কাজ করেছে, তার মধ্যে আমরা বর্ধমান ওয়েবও যে এই লকডাউন পিরিয়ডে এরকম কাজ করেছে। এই ধরনের কাজ করতে করতে পরবর্তী সময় আপনারা কি ধরনের কাজ করলেন? এই সময় একটা কথা আপনাকে বলে রাখি যে এই সময় আমাদের একটা আমরা লক্ষ্য করি, আমাদের একজন সদস্য আছেন আমাদের শুভানুধ্যায়ী, তিনি আমাদের এটা লক্ষ্য করান বলবো। আমরা কিছু সুবিধাবঞ্চিত এলাকায়, প্রান্তিক এলাকায় পাঠ্যপুস্তক বই বিলি করতাম কোভিডের সময়, যেহেতু ছেলেমেয়েরা তো আরো সংকটে ছিল। তো সেইখানটাতে আমরা দেখি আশ্চর্য হয়ে যাই, আমাদের অনেক আগে থেকে দুটো স্কুল চলে, অন্য স্বেচ্ছাসেবীরা সেটা চালান। তো সেইখানে গিয়ে আমরা এই আইডিয়াটা আমাদের মাথায় আসে যে এইখানকার যে বাচ্চারা তারা কিন্তু কখনো রেস্টুরেন্টে গিয়ে খায়নি। এটা একটা খুব ভালো, এবং আমরা একটা উদ্যোগ নিই, এবং আমি নামটা বলেই দিচ্ছি, সুদত্তা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদেরকে এই আইডিয়াটা দেন যে এটা করা যায় কি না। এবং এই প্রোগ্রামটার কোনো ছবি নেই, কোনো ছবি তোলা হয়নি, কোনো প্রচার বিমুখ অনুষ্ঠান ছিল এটা। এবং ওখান থেকে প্রায় 50টা বাচ্চাকে আমরা নিয়ে আসি টোটোয় করে, সঞ্জয় সাহসে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে আমরা ক্যান্টিন যে রেস্টুরেন্ট আছে সেখানে তাদেরকে আমাদের ঘরের যে সাধারণ ঘরের যে বাচ্চারা, সাধারণ কেন বলবো, উচ্চবিত্ত ঘরের বা উচ্চ মধ্যবিত্ত ঘরের শিশুরা যেভাবে রেস্টুরেন্টে তারা আসে, সেই আনন্দ নিয়ে, সেই কনফিডেন্স নিয়ে তারা রেস্টুরেন্টে এসেছিল। এবং ওইরকম রেস্টুরেন্টে প্রথমবার ঢুকে খেলো। এবং শুধু তাই নয়, এবছর যখন বাঘাযতীন সিনেমাটা এসেছিল দেবের, তখন দেবের সঙ্গে আমরা যোগাযোগও করেছিলাম। তো বাঘাযতীন সিনেমাটা দেখাতে আমাদের শরৎ কোলে, আমাদের আরেক সদস্য, তার উদ্যোগে ওই আমাদের মেহেদিবাগান অঞ্চলের কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমরা বাঘাযতীন সিনেমাটা দেখিয়েছিলাম আইনক্সে। আপনি বুঝতে পারছেন, আইনক্স তারা এই জীবনে প্রথমবার আইনক্সে গেল। একেবারে তাদের কাছে আইনক্সে যাওয়ার স্বপ্ন ছিল। এবং শুধু তাই নয়, সে এমনি অন্য শিশুরা যেরকম ভাবে বা কিশোররা পপকর্ন খেতে খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আইনক্সে সিনেমা দেখে, তারাও ঠিক সেভাবে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে। আপনারা যে বাচ্চাদেরকে বিভিন্ন বস্তি থেকে নিয়ে আসেন, তাদের বাচ্চাদের যে নিয়ে আসেন আবার তাদের ফিরিয়ে দিয়ে আসেন, অভিভাবকদের কাছ থেকে আপনার কিরকম অভ্যর্থনা বা তারা কিরকম ইয়ে করে? খুবই ভালো, খুবই ভালো। আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গ সরকারের কিছু উদ্যোগ আছে প্রান্তিক মানুষের জন্য, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। এবং আমাদের ভারত সরকারেরও কিছু উদ্যোগ আছে। সাধারণত প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এটা আমার স্বীকার করতে হবে, গত 7 দশকে দেশটা কিন্তু এগিয়েছে, পিছোয়নি। তা সত্ত্বেও মানুষের কিছু সমস্যা রয়ে গেছে। সেই সমস্যা সংকুল জীবনের মধ্যেও ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার যে আকাঙ্ক্ষা, তাদের গার্জিয়ানদের মধ্যে এগিয়ে যাওয়ার যে তাগিদ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, মানে আপনাদের সহযোগিতা পেলে গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদের উৎসাহ দেয় যে মানে এগিয়ে যাওয়ার জন্য। না, একেবারে সহযোগিতার দৃষ্টিতে আমরা দেখি না অপূর্বদা, আমরা ব্যাপারটাকে না এটা আমাদের কর্তব্য হিসেবে মনে করি। এবং আমরা নিজেদেরকে এনজিও বলি না, আমরা বলি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এবং আমরা সে প্রসঙ্গে আসবো। আমরা আমাদের কর্মকাণ্ড একটু বিচিত্র, বিভিন্ন ধরনের বহুধা বিচিত্র। এবং সবচেয়ে বড় আমাদের যেটা ব্যাকবোন, সবচেয়ে বড় শক্তি আমাদের, যেটা বললাম আমরা না, অন্যরা শুরু করেছিলেন। এবং আমাদের একটা 30 জনের বেশি একটা যুবক যুবতীদের বাহিনী আছে, যারা আপনাদের মেম্বার। এবং মেম্বার শুধু তারা এতটাই অ্যাক্টিভ, আমাদের কোনো কর্মসূচি যদি লক্ষ্য করেন, তারা কিন্তু আমার মতো ক্যামেরায় মুখ দেখাতে আসে না। তারা এত নীরবে এবং এত দৃঢ়তার সঙ্গে এবং এত দায়িত্বের সঙ্গে কাজ করেন, দেখলে আপনার খুব ভালো লাগবে। আপনারা তো বর্ধমান শহর ছাড়িয়ে অনেক দূরে আউসগ্রামের মতো জায়গায়, এখান থেকে অনেকটাই দূর, সেখানেও আপনারা বিভিন্নভাবে প্রোগ্রাম করেছেন। সেইখানে প্রোগ্রাম করার জন্য আপনারা বর্ধমান থেকে আপনাদের মেম্বারদের নিয়ে যান, সেখানেও আপনাদের কিছু সংগঠন রয়েছে? আউসগ্রামে আমাদের বেশ কয়েকজন সদস্য আছে। আউসগ্রাম প্রসঙ্গ যখন উঠলো, কিরকম প্রোগ্রাম করেছেন বলি। আউসগ্রামের প্রসঙ্গটাকে তাহলে সেরে নি। আউসগ্রামে যেটা আমরা করেছি সেটা হচ্ছে, আউসগ্রামে আমাদের যে সদস্যরা রয়েছেন তাদের উদ্যোগে আমরা ওখানে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, আমাদের বর্ধমানে এডিএম সেখানে গিয়েছিলেন। এবং আমরা থার্ড জেন্ডারের জেলা জুড়ে যত থার্ড জেন্ডারের মানুষ রয়েছেন তাদের একটা বড় অংশকে ওখানে সমবেত করেছিলাম। তারা নিজেরা বলেছেন। এবং কলকাতা থেকে তাদের একজন প্রতিনিধি এখানে এসেছিলেন। তাছাড়াও আমরা সুজিত চট্টোপাধ্যায়, জাতীয় শিক্ষক, এবং সুশমন বন্দ্যোপাধ্যায়, 1 টাকার ডাক্তার, এই দুজনও এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
আউশগ্রামের প্রসঙ্গ যখন বলছেন, আউশগ্রামে আমরা পরপর দুটো রক্তদান শিবির করেছি এবং ওখানকার সদস্যদের উদ্যোগ এবং উদ্যম আমাদের সাহায্য করেছে। আর অন্য এলাকা যদি বলেন, আমরা রায়নায় গিয়েছিলাম। রায়নায় বেন্দুয়া গ্রামে আমাদের সদস্য কৃষ্ণ সাহার সাপোর্টে আমরা ওখানে একটা খণ্ডবন তৈরি করেছি। আমরা 14 বিঘে জমির উপরে গাছ লাগিয়েছি, সেখানে সেই গাছগুলো বেঁচে আছে। সেটা কত সালে হবে? এটা 2021 সালে হয়েছে এবং 21 সালেই ওই গাছগুলো বেঁচে আছে এবং দিব্যি বেঁচে আছে। আর আপনার তাল গাছের একটা তালাটি রোপণ হয়েছিল ওই সময়টাতে 2021-22 সালে আমরা তালাটি রোপণ করেছিলাম হাটগোবিন্দপুরে। তখন আমাদের যে পূর্বতন সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতি, তিনিও অনুষ্ঠানে ছিলেন। আমরা মূলত গাছ মাস্টার, তিনি আমাদের এটার প্রকল্পটা তৈরি করে দিয়েছিলেন। তার বক্তব্য হচ্ছে তাল গাছ খুব পরিবেশ বান্ধব এবং বজ্র বিদ্যুৎ বিরোধী, এবং এই জন্য আমরা 400 তালাটি রোপণ করেছিলাম সেখানে। এছাড়াও 2 বার আমরা কার্যঙ্গিতে কিন্তু গাছ বিতরণ করেছি। অত তালাটি কিভাবে সংগ্রহ করেছিলেন? 400 তো তালাটি বিভিন্ন গ্রাম থেকে আমরা সংগ্রহ করেছি, কিছু উপবন থেকে দেওয়া হয়েছিল এবং সব মিলে আমাদের তালাটির অভাব হয়নি। এটা তো খুবই একটা মানে পরিবেশের উপর আপনারা সবসময় কাজের একটা আপনাদের ঝোঁক আছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। গত 1 বছর আমরা কিন্তু পরিবেশে ফোকাস করেছি। এবং এখানে একটা কথা বলা দরকার, আমাদের কিছু নীরব কর্মী আছে, আমি আগেই বলেছি। আমাদের সম্পাদক অনির্বাণ হাজরা, এই যে আমার মতো একজন প্রৌঢ়র বদলে সে যদি এখানে থাকতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। প্রৌঢ় না, আপনি মধ্যবর্তী বলা যায়। যাই হোক, তো সে খুব এনার্জেটিক ছেলে এবং মূলত তার উদ্যোগেই গত 1 বছর আমরা পরিবেশ দিবসে কিছু অনুষ্ঠান করেছি। আমরা পরিবেশের উপর বেশ কিছু আলোচনা করেছি। কার্যঙ্গিতে আমরা পরিবেশ কেন্দ্রিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, অনেক গাছও বিতরণ করেছি, গাছ বিতরণ করেছি। আমরা পরিবেশের উপর আপাতত ফোকাস করেছি। এবং আমি যেটা বলছিলাম, বিচিত্র যে প্রোগ্রাম আমাদের, শুধু এই বছরটা যদি আপনাকে বলি বাবু, 2023 এবং 2023-24 আমাদের প্রোগ্রামের শুরুটা দেখুন। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম 2023-24-এর বর্ধমান জেলা পুলিশের পুলিশ সুপারের উপস্থিতিতে, কামনা সেকশনের উপস্থিতিতে আমরা করেছিলাম। বর্ধমানের যতগুলো থানা আছে সবকটা থানায় আমরা ফার্স্ট এড কিট এবং স্ট্রেচার দিয়েছিলাম এবং সেটা খুব সাকসেসফুলি হয়েছিল। এবং তারপরে আমরা সাচির সঙ্গে একটা স্বাস্থ্য শিবির করেছি। এবং শুধু তাই নয়, প্রত্যেক বছর আমরা একটা করে স্বাস্থ্য শিবির করি। এবং আপনি নিজেও উপস্থিত ছিলেন, বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আমরা একটা সাংবাদিকতা সংক্রান্ত সেমিনার এবং সাংবাদিক সুখেন্দু বিকাশ নন্দীকে স্মরণ করে সেই সেমিনারটা হয়েছিল, আমরা করেছি। এবং তারপর কিন্তু আমরা মূলত পরিবেশে ফোকাস করেছি। এবছর আমরা একটা রক্তদান শিবির করেছি এবং একটি স্বাস্থ্য শিবির করেছি পিয়ারলেসের সঙ্গে। আপনাদের একটা আমার সৌভাগ্য হয়েছিল সংস্কৃতি লোকমঞ্চে, আপনারা একটা যাত্রার অনুষ্ঠান করেছিলেন এবং একটা সম্বর্ধনার ব্যাপার ছিল, সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। দেখুন, আমরা মনে করি যে সাংস্কৃতিক মরণ ছাড়া আমাদের দেশের মানুষের মুক্তি সম্ভব না। সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটা দরকার, উদ্ভব ঘটা দরকার, তবেই কিন্তু সমাজের বিকাশটা সম্পূর্ণ হয়। তো এই আমাদের যাত্রা, অ্যামেচার যাত্রা, আপনি জানেন বর্ধমানের মানুষ হিসেবে অ্যামেচার যাত্রা শক্তিশালী একটা মাধ্যম ছিল, সেটা আজকে সংকুচিত হয়েছে। আমরা শিবগৌরী পালা থেকে শুরু করি, কিন্তু অ্যামেচার যাত্রায় এসে আমরা সেটা একটা বড় রূপ পায়। অ্যামেচার যাত্রা উৎসব করি 2 দিন ধরে সংস্কৃতি লোকমঞ্চে, এবং এটা কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মিনিস্ট্রি অফ কালচারের আর্থিক অনুদান নিয়ে আমরা করেছিলাম। আমাদের রাজ্যের যে একাডেমি সচিব সেখানে অনুষ্ঠানে এসেছিলেন, ডিআইসিও ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, রাখাল সিংহের স্ত্রী গৌরী সিংহ, রাখাল সিংহের স্ত্রী বড়টা কতটা সংগত হচ্ছে আমি জানি না, তিনি নিজের স্বপরিচয়ে উদ্ভাসিত ছিলেন। কাকিমাকে আমরা অনুষ্ঠানে আনতে পেরেছিলাম এবং তিনি আমাদের অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন এবং খুবই সাকসেসফুল হয়েছে অনুষ্ঠান। যদিও খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা কিন্তু এটা আর কন্টিনিউ করতে পারিনি, আমাদের নিজেদের ত্রুটি এটা। ওই মানে যাত্রা হয়তো আপনারা আর করতে পারেনি, কিন্তু আপনাদের তো বিভিন্ন রকম পরিষেবা, বিভিন্ন রকম প্রান্তিক মানুষদের জন্য কাজ করা, এই যে গরিব শিশুদের নিয়ে আপনারা যে কাজ করেন, এই কাজগুলো মূলত কোন কোন এলাকায় বর্ধমান শহরের আপনারা মানে এখন পর্যন্ত কাজ করেন? খুব ভালো প্রশ্ন। আমরা প্রায় প্রতি বছর, এবছর কিছু করা হয়নি এখনো পর্যন্ত, বছরের শুরুতে আমরা অনুষ্ঠান করি। শীতকালে আমরা পানশিটের সহযোগিতায় একবার, আর একবার আমাদের নিজেদের উদ্যোগে আমরা কম্বল বিতরণ করেছি। বর্ধমান শহরের যে ফুটপাতে যে মানুষ থাকেন তাদের কাছে আমরা রাত্রেবেলা গিয়ে আমাদের সদস্যরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গিয়ে কম্বল দিয়ে এসছেন। এবং 2 বার আমাদের উপদেষ্টা সুকান্ত দাসের উদ্যোগে, তার সাহায্যে, তার পিতার স্মৃতিতে আমরা পুলিশ লাইন অঞ্চলে 2 বার আমরা করেছি
1000-এর উপরে লোককে ফুড প্যাকেট, শাড়ি এবং কম্বল বিতরণ করা হয়েছে 2বার। শুধু তাই না, যেটা আমি বলছিলাম, প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি প্রায়, এবং আমাদের যেটা লক্ষ্য থাকে, পিয়ারলেস আমাদের খুব সাহায্য করে, সাচি একবার আমাদের সাহায্য করেছিল। আমরা প্রত্যেক বছর চিকিৎসা শিবির করি, এবং কোনো বছর ক্যান্সারের উপরে, কোনো বছর ব্রেস্ট ক্যান্সারের উপরে, কোনো বছর গাইনি প্রবলেমের উপরে, এক এক বছর এক একটা থিম এবং ফোকাস করা হয়। সেই এরিনাটাতে ঢুকে আমরা সেই রোগীদের নিয়ে এসে আমরা চিকিৎসা শিবির করার চেষ্টা করি। এত রকম কাজের মানে ক্ষেত্রে, এত রকম কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন। আমি বলবো এই যে কাজের ক্ষেত্রে আপনি তো বললেন আপনাদের একটা বড় শক্তি হচ্ছে আপনাদের ওই যে একটা যুব শক্তি, যেটা আপনি বলছেন, কম বয়সী আপনাদের কিছু মেম্বার আছে। তাছাড়াও আপনাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা বা সহযোগিতা আর কিরকম পান, যার জন্য আপনারা এগিয়ে যাচ্ছেন? দেখুন, আমি বলেছি আগেই যে আমরা এবছরটা পরিবেশে ফোকাস করেছিলাম, আমরা এক একটা থিম নিয়ে এগোই, এবং আমাদের সংগঠনের বৈচিত্র্য আমাদের শক্তি। এবং গত বছর একটা প্রোগ্রাম বর্ধমানে মানুষ নিশ্চয়ই দেখেছেন, গানের জন্য হাঁটা, ওই মহিলা ঘোরাঘুরির বাপিরা যখন মারা যান, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ওয়েব তৈরি হয়, যে কোনো তরঙ্গকে আমরা ধরার চেষ্টা করি। বর্ধমানের তরুণ প্রজন্ম সেদিন মাঠে ছিল, এবং তারা সবাই মিলে সমবেত সোচ্চারে বলেছে ঘোড়াগুলি থামবে না, ঘোড়াগুলির মৃত্যু নেই, ঘোড়াগুলি সচল থাকবে বিজয়তরণ থেকে টাউন হল পর্যন্ত। এবং বর্ধমানের তরুণ প্রজন্ম সেদিন গিটার নিয়ে যেভাবে পথে নেমেছিল, এবং আপনার শুনলে ভালো লাগবে, আমার সম্পাদক এসে আমাকে বলে যে পার্থদা তুমি এটা কিছু একটা বক্তব্য রেখে শুরু করো। আমি সেখানে বলি, এটা আমার মনে হয়েছিল যে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখা বাহুল্য মাত্র, বক্তব্য রেখে এই সংগঠনকে এই অনুষ্ঠানকে আমি মাধুর্যটাকে নষ্ট করতে চাই না, আমি এদের সাথে হাঁটবো। এবং সবচেয়ে ভালো লেগেছিল, একজন প্রবীণ মানুষ, যার 70-এর উপর বয়স, তিনি আমাদের সঙ্গে এখান থেকে গোটা রাস্তাটা হেঁটেছেন, এবং তিনি গানের সঙ্গে গলা মিলিয়েছেন। সেটা হচ্ছে গৌরীবাবু ছিলেন, গৌরীবাবু কবি, হ্যাঁ গৌরীবাবু ছিলেন, এবং আরো কয়েকজন মানুষ ছিলেন। এইবার আমি আসি, যেটা হচ্ছে আপনারা এত কাজ করছেন, কাজের আপনাদের অভিজ্ঞতা, মানে কাজের ক্ষেত্রে কোনটা মনে হয় যে অর্থ, নাকি অর্থ ছাড়াও আরো কিছু প্রতিবন্ধকতা থাকে কাজের ক্ষেত্রে, যে আরো বড় করে কিছু করব, আরো চিন্তা ভাবনাগুলোকে আরো ছড়িয়ে দেবো, এই প্রতিবন্ধকতার যদি কোনো দিকটা থাকে? হ্যাঁ, প্রতিবন্ধকতা হচ্ছে কি, প্রতিবন্ধকতা আর্থিক প্রতিবন্ধকতার এই কোনো কারণ না, আর্থিক প্রতিবন্ধকতা খুব একটা কারণ নয়, কারণ আমরা কয়েকজন সাংবাদিকতার সাথে যুক্ত থাকার জন্য আমাদের একটা পরিধি আছে। লোক একটা ভুল করে, এটা কিন্তু সাংবাদিক সংগঠন নয়, আমরা 4-5 জন মাত্র সাংবাদিক আছি, বাকি সব বেশিরভাগ সিংহভাগ মেম্বারই কিন্তু সাংবাদিক নন। তো অর্থ খুব একটা প্রতিবন্ধকতা নয়, প্রতিবন্ধকতা আমাদের নিজেদের মধ্যে। এক হচ্ছে আমাদের যে বেসিক ওয়ার্ক, মানে কাজটা শেষ হওয়ার পর যে সেটাকে গুটিয়ে আনার যে পরে যে টু স্টার্ট উইথ অ্যানাদার ইভেন্ট, এই ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে। আর আমি যে বললাম বৈচিত্র্য করতে গিয়ে আমরা যেটা করেছি, আমাদের কোনো ফোকাল পয়েন্ট নেই, আমাদের কোনো একটা পিন পয়েন্ট ফোকাস। বর্তমানে যে এনজিও গুলো সাকসেসফুল আপনি লক্ষ্য করে দেখুন, এবং তারা কিন্তু বর্ধমানের একটা এনজিও, আমরা খুব শ্রদ্ধাবান তাদের প্রতি, সকলেই তার নাম জানেন, নাম করছি না, করাটা ঠিক হবে না, কিন্তু তারা খুব ভালো কাজ করেন, নিবিড় কাজ করেন। আরো বেশ কিছু এনজিও আছে যারা কেউ মানুষকে খাওয়ান, কেউ রেড লাইট এরিয়ায় কাজ করেন, আমরা চাই 250 জন গরিব মানুষকে নিয়ে পিকনিক করে কেউ, হ্যাঁ আমরা চাই, হ্যাঁ। এবং কোভিডের সময় একটি এনজিও তারা ওভারব্রিজের উপর তারা খাইয়েছেন। এবং অপরপদে একটা খুব ভালো কথা বলার দরকার আছে, আমাদের বর্ধমানের সামাজিক সংগঠনের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে, কোভিডের সময় এমন অবস্থা তৈরি হয়েছিল যে রুটিন করে দিতে হয়েছিল, এ সকালে খাওয়াবে, এ দুপুরে খাওয়াবে, এ রাতে খাওয়াবে, এত সংগঠন এগিয়ে এসেছিল। এটা কিন্তু খুব গর্বের কথা, এবং আমরা কিন্তু এটা চাই না। কোভিডের সময় আপনাদের মতো সংগঠনগুলো রাস্তায় নেমেছিল বলে মানুষের তো দুর্ভোগ ছিলই, গরিব মানুষের, কিন্তু কিছুটা হলেও লাঘব হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই একেবারে। এবং আমরা চাই যে এই যে তরঙ্গটা শুধু আমরা একা তৈরি করতে পারছি এটা নয়, আরো যে সমস্ত সংগঠন আছে, আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের পরে যারা এসেছেন, তারাও একজন ভালো কাজ করছেন সম্প্রতি। কেউ নিউট্রিশন নিয়ে কাজ করছেন, কেউ গাছ নিয়ে কাজ করছেন, সব পরিবেশ নিয়ে কাজ করছেন। সবচেয়ে বড় কথা, এনজিওর সবকিছুর বর্ধমানে ফাদার ফিগার একজন আছেন,
আমি তার নামটা করতে বাধ্য হচ্ছি। তার নাম হচ্ছে গাছ মাস্টার অরূপ চৌধুরী। তিনি হচ্ছেন আমাদের কাছে শিক্ষা। একটা মানুষ কি করে একটা মুভমেন্ট তৈরি করতে পারেন, এটাই তার, একটা মানুষ তার জীবনে কয়েক লক্ষ গাছ লাগিয়ে গাছ মাস্টার এই যে উপাধি, এটা একটা সম্মান, এইটা কি সঙ্গে কি আপনাদের কোনো যোগ আছে? এটা কিন্তু কালনার সাংবাদিক, আমি যতটুকু জানি কালনার সাংবাদিক তো বর্ধমানেও কাজ করে গেছেন, সূর্য কুমার কিন্তু প্রথম এই শিরোনামটা তাকে দিয়েছিলেন, তারপরে অন্য কাগজে ছাপা হয়। এবারে অরূপদা কখন যেন গাছ মাস্টার, অরূপদা থেকে গাছ মাস্টার হয়ে গেছেন। অরূপদা কিন্তু আমাদের কাছে একটা শিক্ষা, মানে অনেক বড়। ওনার সঙ্গে আপনারা সবসময় সহযোগিতা করেন, উনি আপনাদের সঙ্গে? অরূপদার সাথে আমাদের সেভাবে প্রত্যক্ষ যোগ নেই, কিন্তু অরূপদার সাহায্য আমরা যখন পেয়েছি, অরূপদার সাহায্য সবসময় পেয়েছি। এবং আরো বেশ কিছু মানুষ আছেন যাদের আমি নাম করতে চাইছি কিন্তু পারছি না, তারা নিষেধ করেছেন বলে, তারাও কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। এবং আরেকটা প্রতিবন্ধকতা আছে, সেটা কিন্তু এটা কাটাতে হবে। সেটা হচ্ছে যে মানুষের কিন্তু এনজিও সম্পর্কে সব ক্ষেত্রে সর্বার্থে সদর্থক ধারণা আছে, এটা আমি বলতে পারবো না। মানুষের নানা রকম ভুল ধারণাও আছে এনজিও বা সামাজিক সংগঠন সম্পর্কে। এগুলো কিন্তু সব সংগঠন লাভজনক সংগঠন নয়। আমরা কিন্তু লাভের উদ্দেশ্য নিয়ে সবসময় পথে নেমেছি এরকম নয়। আজকে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এনজিওগুলো কিন্তু একটা শক্তি। সরকারও কিন্তু চাইছে এনজিওগুলো শক্তিশালী হয়ে উঠুক, কারণ সরকার একা সব কাজ করতে পারে না। একটা সামাজিক একটা ব্যাকবোন দরকার, যাকে পাবলিক স্ফিয়ার বলে, জনসমাজ। আমরা জনসমাজের প্রতিনিধি, আমরা জনসমাজের কর্তা ব্যক্তি নই, মাথা নই, আমরা জনসমাজের প্রতিনিধি। জনসমাজের একটা অগ্রণী হিসেবে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। আমাদের চেষ্টার তরঙ্গটা খুব, অভিজ্ঞতা খুব কম, আমরা কাজ শিখছি এবং এক্ষেত্রে আমাদের সিনিয়ররা আমাদের খুব সাহায্য করে। মানে বর্ধমান ওয়েবের কাজকর্ম দেখে বা আপনার কথা শুনে মনে হচ্ছে যে এখনো বেশ কিছু মানুষ আছে যারা আপনাদের সহযোগিতা করে, কিন্তু তারা ওই প্রচারের আলোয় ছবি দিলাম সোশ্যাল মিডিয়ায়, একটা কম্বল নিয়ে 10 জন তাকে তুলে দিলাম, এই ধরনের লোক নেই। প্রচারের আলো বাইরে কিছু লোক আছে আপনাদের সঙ্গে, এইটা কিন্তু আপনার সবচেয়ে প্রত্যক্ষ উদাহরণ, যাদের নাম আমি করতে পারি। আমি 5 বছর আছি সভাপতি হিসেবে। আমার প্রথম সম্পাদক ছিলেন চরণ ভুইমালি। চরণ অত্যন্ত সফট স্পোকেন, ঠান্ডা মাথার, গরিব ঘরের একটি ছেলে, নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলে। এবং এরপর হয়েছে অনির্বাণ দায়িত্ব নিয়েছে। অনির্বাণও অত্যন্ত সফট স্পোকেন ভালো ছেলে, এবং সে তাকে কোথাও প্রচারের হয়ে দেখতে পাবেন। এইটা একটা খুব বিরবে কাজ করে, এটা একটা খুব ভালো দিক। এবং আমাদের ছেলেরা কতটা প্রচার বিমুখ, আপনারা যদি যাত্রা উৎসবে আপনি ছিলেন, মনে করে দেখুন, প্রত্যেকের হাতে একটা করে কিন্তু তারা একটা পুতুল দিয়েছিল, যেটা কাগজ দিয়ে কেটে বানানো হয়, যেটা তালপাতা সেপাইয়ের মতন, প্রত্যেকের হাতে দিয়েছিল। এটা কিন্তু আমাকে পর্যন্ত বুঝতে দেয়নি, এই চমকটা তারা দিয়েছিল। এটাই আমাদের শক্তি। আগামী দিনের মানে আপনাদের ইচ্ছা কি আছে, মানে আরো কিভাবে আগামী দিনে আমার ব্যক্তিগত ইচ্ছা যদি বলেন, আমার ইচ্ছা হচ্ছে যোগ্যতর নেতৃত্বের হাতে। আমি নিজে কিছুটা সময় দিতে পারিনি আমার পারিবারিক দুর্যোগের কারণে, তাদের হাতে এই সংগঠনটাকে তুলে দিয়ে যাব, সেই রকম শক্তিশালী তৈরি করে দিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের কিছু ঘাটতি আছে। আমি এবং আমার সহকর্মী অরূপ লাহা, আমাদের এই এনজিও সহকর্মী অরূপ লাহা, সুপ্রকাশ চৌধুরী, একজনের কথা বলাই হলো না, সুপ্রকাশ চৌধুরী, একজনের কথা বলা হলো না, সোমনাথ, এরা যে কি নীরবে কি গোপনে কাজ করে, এটা যে কোনো অনুষ্ঠানের পেছনে, যে কোনো সাকসেসের পেছনে এদের বিরাট অবদান থাকে। এরা ভাবে আমি শুধু রূপায়ণের ক্ষেত্রে সামনে দিনে প্রচার বিমুখ মানুষ পাওয়া খুব কম, মানে সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে আজকাল। তো অনেক জায়গায় দেখি আমরা, আপনি বলছেন এই প্রসঙ্গে মনে করি, এই যে আমরা সিনেমা দেখাতে নিয়ে গেছিলাম বাচ্চাদেরকে, এই যে আইনক্সে নিয়ে গেলাম, আপনি বললেন, এরও খরচা 2 জন মানুষ দিয়েছিলেন। তারা কিন্তু একটাই শর্ত ছিল, আমাদের নাম যাবে না, ছবিও তোলার দরকার নেই। এগুলো কিন্তু কোনো খবর হয় না। আমরা ভালো মানুষকে সঙ্গে পেয়েছেন আর কি। আরেকটা সাপোর্ট পেয়েছি আমরা বর্ধমানের সংবাদ মাধ্যম, স্থানীয় সংবাদ মাধ্যম, ডিজিটাল সংবাদ মাধ্যম, বর্ধমানের বড় পত্রিকা, বর্ধমানের টেলিভিশন মাধ্যম, তাদের একটা বড় সাপোর্ট আমরা পেয়েছি এবং এই সাপোর্টটা আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে। আপনাদের কিছু পার্মানেন্ট প্রজেক্ট করার পরিকল্পনা আছে আগামী দিনে? আমাদের ইচ্ছা ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে মনোনিবেশ করার। অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সাংস্কৃতিক হোল্ডের দায়িত্বে আছেন, সাংস্কৃতিক টিমের দায়িত্বে আছেন, তিনি অত্যন্ত উদ্যমী এবং উদ্যোগী লোক। তিনি চেষ্টাও করেছিলেন এবং আমরা যাত্রা উৎসবটা করেছি। আমাদের আগামী দিনে এই দিকেই আর একটু বেশি মনোযোগী হওয়ার ইচ্ছা আছে। এই ক্ষেত্রে আমাদের বেশ বড় ধরনের দুর্বলতা রয়েছে। মানে প্রান্তিক গরিব ছেলে মেয়েদের জন্য চিকিৎসা বা শিক্ষার ব্যাপারে কোনো
পার্মানেন্ট প্রজেক্ট, মানে কোনো বিল্ডিং করে স্থায়ীভাবে তাদের জন্য কিছু করার কোনো আপনার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ভাবনা তো বয়স্ক মানুষদের জন্য ভাবনা তো অনেক কিছুই রয়েছে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুললেন আপনার কথায়। আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক এবং সঞ্চালকও বটে। তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার খুব কষ্টও হবে, হয়তো অনুভূতি আঘাত করবে। একজন প্রবীণ ভদ্রমহিলা আমাকে কিছুদিন আগে বলেছেন যে অনেক মানুষ, তাদের হয়তো পয়সা আছে, কিছুটা কাজ উপার্জন করেছেন জীবনে, কিন্তু এখন আজকের আধুনিক সময় ছেলেমেয়েরা বাইরে থাকে বা ছেলেমেয়েরা ততটা সময় দিতে পারেন না। তাদের একটা চিকিৎসকের কাছে যাওয়া, একটা ডাক্তার দেখিয়ে দেওয়া, একটা টেলিফোন বিল জমা দেওয়া, একটা ওষুধ কিনে আনা, এই ক্ষেত্রে কিন্তু তাদের পদে পদে হোঁচট খেতে হয়। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে, আমাদের সংগঠনের ব্যক্তিগত ইচ্ছা আছে এই দিকে ফোকাস করার। এবং যেটা বললাম, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের যে ঘাটতি, সেক্ষেত্রে বর্ধমানের মানুষকে আপনার মাধ্যমে একটা সুখবর দিতে চাই। আমাদের ইচ্ছা আছে এবছর শারদ অবকাশের আগেই একটা বড় কোনো সাংস্কৃতিক জাগরণ তৈরি করার, এই ইচ্ছাটা আমাদের আপাতত রয়েছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা বর্ধমান ওয়েব যেমন খুব ভালো কাজ করেন, এরকম এনজিও, অনেক এনজিও আছে ভালো কাজ করে, আবার কিছু কিছু এনজিও আছে ওই যতটা না কাজ করে তার থেকে প্রচার বেশি করে। কিন্তু যে এনজিও খুব ভালো কাজ করে আপনারা আছেন, আরও কিছু কিছু আছে, আপনিও তাদের নাম বলতে চাইছিলেন না, আমিও নাম বলছি না, তাদের নিয়ে সমন্বয় করে কি কোনো কাজের পরিকল্পনা করলে কি ভালো হয়? হ্যাঁ, সে তো হচ্ছে। বর্ধমানে সবচেয়ে নামকরা যে এনজিও বা সবচেয়ে যাদের ব্যক্তি বেশি, তারা এরকম উদ্যোগ নিয়েছেন। কোভিডের সময় নিয়েছেন, কোভিডের পরে নিয়েছেন, এবং কারো কারো সাংস্কৃতিক টিমও আছে এবং খুব শক্তিশালী টিম, নাটকের দল আছে, আপনি জানেন সেটা, আপনারা উৎসব করেন। এবং কিন্তু এবং এক্ষেত্রে আপনি খুব ভালো প্রসঙ্গ তুলেছেন, সন্দীপন সরকার, পাল্লব পল্লী মঙ্গল সমিতি, সন্দীপন তার এই ব্যাপারে খুব সে উদ্যোগী। সে কিন্তু বিভিন্ন এনজিওকে একটা ছাতার তলায় আনার চেষ্টা করেছে, এবং শ্রী সবুজ অভিযান তারাও চেষ্টা করেছে, নামটা করতেই হচ্ছে, তারা করেছেন, আমরা তাতে গিয়েওছি। এই চেষ্টাটা চলছে, সবাই মিলে একটা চেষ্টা করে নিশ্চয়ই আমরা, ওই যে সেই ইংরেজিতে কথা আছে না, টুগেদার উই ক্যান অ্যান্ড উই শ্যাল মেক ইট বেটার। আমরা খুব ভালো একটা আলোচনা পেলাম আজকে। বর্ধমান ওয়েবের যে সভাপতি, ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উনি জানালেন। পার্থ চৌধুরীকে বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এত সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।